সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। সেই সাথে আমরা বিশ্বাস করি যে আমাদের সকল বন্ধু দর্শক এবং নেক্সাস লেডিস ক্লাব গ্রুপের সকল সদস্যরা আছেন নেক্সাস টেলিভিশন টিউন করে। আর স্টুডিওতে আমরা পেয়েছি তিনজন ভীষণ প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে। হ্যাঁ, আমাদের সাথে আছেন জিনাত জাহান আবৃত্তি শিল্পী। আপু অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য এবং ভীষণ ভালো লাগছে ফাগুনের সব রং নিয়ে আপনি এসেছেন আজকে। ধন্যবাদ, আপনাকেও ভীষণ সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু। দর্শক সেই সাথে আছেন আমাদের আরও একজন বন্ধু মাহমুদা সুলতানা, উদ্যোক্তা মার্শন বেডি। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে আপু। দর্শক সেই সাথে আমরা পেয়েছি আমাদের আরও একজন বন্ধু মাসুমা খানম রিফা, উদ্যোক্তা এবং সাবেক শিক্ষক, স্টারলিট স্কুল অফ ইংলিশ। আপু অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আন্তরিকভাবে জানাই আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং তিনজনকে আরও একবার অনেক ধন্যবাদ যে আপনাদের ব্যস্ত সময় থেকে আপনারা আমাদের সময় দিতে এসেছেন, আমাদের এই আড্ডাকে মুখর করতে এসেছেন। সত্যি খুব ভালো লাগছে। এবং এই যে ভালো লাগা সেটা কিন্তু আমাদের ভিতরে একটা আলাদা রকমের বিশ্বাস জাগায়। সুপ্রিয় দর্শক, চলছে মহান ভাষার মাস, তাই শুরুতেই সকল ভাষার শহীদ এবং ভাষার সৈনিকদের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা। এই যে ভাষা আমরা অর্জন করেছি তার পিছনে কিন্তু অনেকগুলো বছরের আন্দোলন করেছিলেন আমাদের ভাষা সৈনিকরা। কিন্তু সেই যে সৈনিকরা আন্দোলন শুরু করেছিলেন তখন মনের ভিতরে তারা একটা বিশ্বাস রেখেছিলেন যে হ্যাঁ, তারা তাদের যে যথার্থ আবেদন তারা করছে সেটা নিশ্চয়ই অর্জন করবে। বাংলা ভাষা মাতৃভাষা, সেটা রাষ্ট্রীয় ভাষা হবে। এবং ঠিক তাই অর্জনও হয়েছিল সেই 21শে ফেব্রুয়ারি 1952 সালে। বলাই বাহুল্য যে বিশ্বাস এমন একটা ব্যাপার যা কিনা আমাদের মনের ভিতর থেকে রাখতে হয়। আমরা যখন কাজ করি অনেক ক্ষেত্রে অনেক রকমের চড়াই উতরাই আসে, অনেক সময় ভিতরে ভয় লাগে যা কিনা আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করে। কিন্তু সেটা করা যাবে না। বিশেষ করে আমরা নারী যারা, আমি বিশ্বাস করি যে নারীরা মনে প্রাণে ভীষণ শক্ত। তারা যদি বিশ্বাস রাখে নিজের প্রতি, আত্মবিশ্বাসটাকে ঠিক রাখে, তাহলে তারা যে কোনো পাহাড় অতিক্রম করতে পারে। আর বাঙালি নারী সে তো বলাই বাহুল্য যে একদিকে যদি আমরা বলি পিতাদোতা বদেদ্দার কিংবা বেগম রোকেয়া, তাঁরা ওই আত্মবিশ্বাস নিয়ে চলেছিলেন বলেই বাংলার নারীরা স্বাধীনভাবে এখন একটু একটু করে এগিয়ে পুরো বিশ্ব জয় করছে। দর্শক, আমরা আপনাদের মনের সেই বিশ্বাসের কথা আমরা শুনতে চাই, তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আমাদের বিশ্বাস যে আপনারা অবশ্যই যুক্ত হবেন, কারণ আমরা প্রতি মুহূর্তেই জানি যে বিশ্বাস হারানো যাবে না। ঠিক তাই এই বিষয় নিয়ে আপনার মনের কথা বলতে যুক্ত হয়ে যান। আর শুরুতেই আমরা আসি জিনাত আপুর কাছে। জিনাত আপু, আপনি তো একজন আবৃত্তি শিল্পী। মানে প্রতিটি পংক্তি আপনি ভীষণ বিশ্বাস করেন বলেই সেটা আপনার দর্শক শ্রোতা তাদের কাছে পৌঁছতে পারে, তাই না আপু? একদম। এই যে বিশ্বাস আপনার ভিতরে, আপনি কি মনে করেন যে যে কোনো কিছুতেই বিশ্বাস আমরা অনেক সময় আছে যে ছোট বড় অনেক কিছুতেই রাখতে পারি না, বিশ্বাস হারিয়ে ফেলি? আজকের বিষয়বস্তুটি খুবই চমৎকার একটি বিষয় আমার মনে হয়েছে। বিশ্বাস হারানো চলবে না। আসলে আমরা যখন খুব ভেঙে পড়ি কোনো কিছুতে, তখন আমার মনে হয় বিশ্বাসটা যদি কেউ রাখতে পারে তখন তার এগিয়ে চলাটা খুব খুব সহজ হয়। এবং প্রতিটি মানুষেরই বিশ্বাস রাখা উচিত। আমি বর্তমানে আমি ইউএসএতে থাকি। আমি আবৃত্তি করেছি যখন আমি 2004-এ আমি ইউএসএ চলে যাই, এবং দীর্ঘ সময় আমি আবৃত্তি চর্চা, যেহেতু ওখানে আমাদের যে স্ট্রাগল পিরিয়ড ছিল সেই জন্য আমি ওইভাবে চর্চাটি করিনি। তারপর কমিউনিটির সাথে একটা থাকে যে মেলবন্ধনে যে ব্যাপারটা, সেটারও একটা সময় লাগে। তো সেই জন্য মানে তখন আমি এই বিষয়টা থেকে দূরে ছিলাম। বাট আমি বিশ্বাস করতাম আমি এটিকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি যেখানেই যাব পৃথিবীর, আমি বাংলাকে সাথে নিয়ে চলবো। আমার একাকিত্বে, আমার যে কোনো বিষয়ে, আমি যখন ওই দেশেও আমি যখন স্ট্রাগল করতে যাচ্ছিলাম, হয়তো আমি অন্য কোথাও পড়ছি না, কিন্তু বাসায় আমি পড়তাম যে আমার কবিতাগুলোকে পড়লে আমি সেই বিশ্বাসটা পেতাম যে রবীন্দ্রনাথ যেভাবে কথাগুলো লিখে গেছেন সেই সময়ে আমাদেরকে খুব জীবনবোধটাকে অনেক বেশি অনুপ্রাণিত করতো। সেই বিশ্বাস থেকেই আমার চলা, এবং এটি মনে হয় মূল মন্ত্র। বাহ
দারুণ আপু, খুব ভালো লাগলো। এবং বিশেষ করে আমরা যখন দেশের বাইরে যাই, আর যারা আসলে প্রবাসী বাঙালি অবস্থান করেন দীর্ঘ সময়ের জন্য, তাদের মাঝে বোধহয় মাতৃভাষার প্রতি ভালোবাসা বা মাতৃভূমির প্রতি যে টান, সেটা অনেক অনেক বেশি। আমি দেখেছি অনেককে, কারণ আমরা মিস করি, আমরা দেশকে প্রতি মুহূর্তে উপভোগ করতে পারছি না সে দেশে থেকে, সেই জন্য আমাদের ভেতরে মনে হয় ওই আকাঙ্ক্ষাটা বেশি। এবং তারা বিশ্বাস রাখেন যে যত দূরেই থাক দেশ মা আছেন তাদেরকে যে কোনো সময় আবার তার কোলে তুলে নেওয়ার জন্য, তাই না? একদম, এই জন্যই ছুটে ছুটে আসি বারবার। সত্যি খুব ভালো লাগছে আপু শুনবো আরো আপনার কাছ থেকে। আসতে চাই মাহমুদা আপুর কাছে। আপু, এই যে আমাদের জীবনে চলার পথে, সেটা আমরা যদি বলি যে আমাদের জীবন যখন শুরু হয়, আমরা একেবারে শিশুকাল, তখন থেকে কিন্তু আমাদের ভিতরে ওই আত্মবিশ্বাস বা বিশ্বাসের যে ব্যাপারটা, সেটা গড়ে ওঠে। আমাদের বাবা মারা আমাদেরকে একটু 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 করে সেই বিশ্বাসী হতে শেখান, বা আমাদের শিক্ষক, আমাদের আশেপাশের যারা। সেই ক্ষেত্রে আপনার ভিতরে এই যে আপনি একজন উদ্যোক্তা হয়েছেন, নিজের ভিতরে যে একটা বিশ্বাস কিছু করার, যে না আপনি পারবেন, সেটা আপনার কি মনে হয় যে কতখানি সেই শিক্ষা, সেই পারিবারিক পরিস্থিতিটা আপনাকে শিখিয়েছে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিশ্বাস হারানো চলবে না, শুনতেই কিন্তু অনেক ভালো লাগে যে অটো একটা হচ্ছে আমাদেরকে পুশ করছে যে কিছু একটা করতেই হবে, যা করতেছি তার থেকে, সেটা যদি সঠিক হয় তার থেকে সরে যাওয়া যাবে না। বিষয়টা আসলে এরকমই। তো আমাদের জীবন যদি আমরা পর্যবেক্ষণ করতে যাই, পরিবার থেকে, আপনি যে বলেছেন পরিবার থেকে সমাজের মধ্যেই যে আমরা যে ইনস্টিটিউশন, যে শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সেক্টরই কিন্তু হচ্ছে একদম এরকম একটা সুতোয় গাঁথা, যে হচ্ছে এটা একটা কনফিডেন্টের দ্বার, যেরকম আত্মবিশ্বাসের যেরকম একটা দ্বার, ঠিক আবার আত্মবিশ্বাস একটু ডাউন হয়ে যাওয়ারও কিন্তু একটা পরিস্থিতি থাকে। তো সেটা পরিবার থেকে হতে পারে, আবার হচ্ছে কর্মজীবন হতে পারে, সমাজ থেকেও হতে পারে। তো সেক্ষেত্রে আমি আমার উদ্যোক্তা জীবনের যে বিষয়গুলো, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এটুকু বলতে পারি যে হচ্ছে বাধা আসবেই, এটা 110% যে বাধা আসবেই। এটা আগে মাইন্ডসেট থাকুক, সমস্যা নাই, বাট হচ্ছে এটাকে পজিটিভ ওয়েতে নিয়ে নিজেকে খুব শুধরায় নেওয়া, যেটা কারেকশন করে নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। তো সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তো অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে, অনেক বাধা পার হতে হবে। তো মাইন্ডসেটটা আমি এভাবে বোঝাতে চেয়েছি, লাইক পজিটিভ ওয়েতে, যে হচ্ছে আমার একটা শুধু রাস্তা আমি দেখতে পাচ্ছি যে এখানেই হচ্ছে আমার প্রবলেম, বাট আমি যদি এটাকে খুব নার্সিং করতে থাকি, চর্চা করতে থাকি, সেটা যাই হোক, এটা আমার প্রফেশন হোক, এডুকেশন লাইফ হোক, বা হচ্ছে এই উদ্যোক্তা জীবনটাই হোক না কেন, আমি যদি সেটাকে নার্সিং করতে থাকি, অটো দেখা যায় কি অনেকগুলো রোড, অনেকগুলো রাস্তা প্রশস্ত ভাবে কি হয়ে যায়, রেডি হয়ে যায়। এটাই কিন্তু হচ্ছে সিস্টেম। এই কারণে মন থেকে কোনোভাবেই হচ্ছে কনফিডেন্টের যে জায়গাটা, আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেটাকে কোনোভাবেই হচ্ছে সরিয়ে দেওয়া যাবে না। আত্মবিশ্বাসের যে ওয়ার্ডটা নিজের ডিকশনারির মধ্যে সেট করে রাখাই আমি মনে করি একদম উত্তম পন্থা। খুব চমৎকার বলেছেন আপু। আমি আপুর সূত্র ধরে রিভাপুর কাছে আসি। রিভাপু নিজে একজন উদ্যোক্তা, এবং আপনিও একজন স্কুলে শিক্ষকতা করতেন এক সময়। সো হয়নি যে যারা শিক্ষকতা করে, যারা শেখান, তাদের ভিতরে যে কোনো কিছু যে বিশ্বাস করা, আপনি যা পড়াবেন, যেটা বলবেন, সেটা নিজের ভিতরে আগে বিশ্বাস করা যে হ্যাঁ এই বিষয়টা আমি বিশ্বাস করি, তারপরেই আমি সেই বিশ্বাসটা অন্যর দিকে ছড়িয়ে দিতে পারবো। সো এই যে ব্যাপারটা, তার মানে আপনার নিজের চোখে মুখে আত্মবিশ্বাসটা নিশ্চয়ই ছিল বলে আপনি সে কাজটি করতে পারতেন। এবং একজন উদ্যোক্তারও কিন্তু একই রকম ভাবে তার প্রতিটি কাজ, পদক্ষেপ, যে কর্মপন্থা, সবকিছুতে তার বিশ্বাস রাখতে হয়। কিন্তু আমরা তো বলছি রাখতে হয়, তো সেটা আসলে রাখার ব্যাপারটা, সেটা কিন্তু একটা স্ট্র্যাটেজিরও ব্যাপার। সেটা আপনি মানে কিভাবে আপনি রপ্ত করেছেন, বা আপনি কিভাবে শিখেছেন? অসংখ্য ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বিশ্বাস অনেক মূল্যবান একটা মানবীয় গুণ। বিশ্বাস মানুষকে অনেক বেশি আগাতে সাহায্য করে। বিশ্বাসের জন্যেই মানুষ কর্মক্ষেত্রে এগিয়ে যায় বা পারিবারিক সব ক্ষেত্রে এগিয়ে যায়। সেজন্য আত্মবিশ্বাসটা মানুষকে অনেক বেশি রপ্ত করতে হয়। এটা আমি স্কুলে যখন আমি প্রথমেই করলাম, আমি একটু ব্যক্তিগত বিষয়গুলো একটু শেয়ার করি। প্লিজ। আমাকে অনেক বাধাপ্রাপ্ত হতে হলো। আমার একটা ছোট শিশু আছে, ওকে বাসায় দেখার মতো কেউ ছিল না।
তো আমি গ্রামের বাড়ি থেকে একজনকে নিয়ে আসলাম ওকে টেক কেয়ার করার জন্য, কিন্তু আমি স্কুল থেকে ফিরে এসে দেখি ওর মাথাটা ফেটে গেছে। আমি যেখানে একটা মশার কামড় লাগতে দেই না আমার বাচ্চাকে, সেখানে ওর মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। তা আমাকে সাথে সাথে শ্বশুর বাড়ি থেকে বলে দেওয়া হলো তোমার ক্যারিয়ার ডেভেলপ করা হবে না, তুমি বেবি সামলাও। আচ্ছা, আমি কিন্তু মায়ের মনও তো তখন আসলে কত প্রশ্ন, হ্যাঁ কতটা আমি আঘাত পেলাম। হ্যাঁ, তারপরে মানে ওখানে থেমে গেলাম, আমি স্কুল ছেড়ে দিলাম সবার কথায়। তারপরে আমি আবার আমার ভেতরে কিন্তু বিশ্বাসটা আছে যে আমাকে কিছু একটা করতে হবে। তারপরে আমি আবার চেষ্টা করলাম, আবার একটা স্কুলে জয়েন করলাম, ওখানে কিছুদিন করলাম, আবার ওখান থেকে আমাকে মানে পারিবারিকভাবে বলা হলো যে বাচ্চার তো অসুবিধা হচ্ছে, ওর তো টেক কেয়ার করার কেউ নেই, আবার পিছিয়ে যেতে হলো। তারপরে আবার যেটা করলাম যে আবার আরেকটা স্কুলে আমি জয়েন করলাম। তো সেখানে জয়েন করার পর আমার বাচ্চা এতটাই অসুস্থ হয়ে গেল, ও অ্যাজমা অ্যাটাক করলো, ওর অ্যাডিনয়েড এবং টনসিলাইটিস এরকম অনেকগুলো সমস্যা মানে জড়িত হয়ে গেল, যার ফলে আমাকে আবার নিরুৎসাহিত করা হলো যে তোমার জব করার দরকার নেই, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার দরকার নেই, তুমি বাসায় থাকো, বাচ্চাকে সামলাও। কিন্তু আমি বিষয়টা না কোনোভাবেই মেনে নিতে পারতাম না। আমার ভেতরে সবসময় একটা, হ্যাঁ আমার ওই যে শিক্ষা, আমার সবসময় মনে হচ্ছে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছি, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, নিজের একটা দায়িত্ব রয়েছে, পায়ে দাঁড়াবো, হ্যাঁ আমি কিছু একটা করব। এই যে একটা বিশ্বাস আমার ভেতরে সব সময় এটা তাড়া করে আমাকে, হ্যাঁ কিছু একটা আমাকে করতে হবে। এই বিশ্বাসটা থেকেই মনে করেন আস্তে আস্তে করে আমি তখন ভাবলাম আচ্ছা আমি যেহেতু বাইরে কর্মক্ষেত্রে গেলে আমার বাচ্চার সমস্যা, তাহলে আমি ঘরের ভেতরে থেকে কিছু একটা করার চেষ্টা করি। এইভাবে আমার এই যে উদ্যোক্তা হয়ে ওঠা, নিজের মনের ওই বিশ্বাসটাই আপনাকে পথ বাতলে দিয়েছে। একদম একদম, এই বিশ্বাসটাই আমাকে একদম সঠিক পথে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে আর কি, যে না আমাকে কিছু একটা করতে হবে। খুব ভালো লাগলো আপু শুনে যে ঘরে বসে থাকবো ব্যাপারটা এরকম না, অনেক প্রতিকূলতা। সবথেকে বড় কথা যে মায়ের মন কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার। আমি নিজেও একজন মা, যখন নিজের সন্তানকে কখনো আমি সাথে নিয়ে আসি, আবার কখনো রেখে আসি, এটা কিন্তু মনের ভিতরে ভীষণ, কখনো এরকম মনে হয় কি যে আমার কাজের জায়গা, আমি তো কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার বাচ্চাটা হয়তো ওর কমফোর্ট জোন থেকে আমার সাথে আমার অফিসে, খারাপ লাগে কিন্তু আপু, কিন্তু তারপরেও মনে হয় না আমার এই পরিচয়টি ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে, ও অনেক কিছু শিখবে। আবার কখনো বাসায় রেখে এলেও কিন্তু আপু মানে উভয় সংকট, তাই না? তবে এই জায়গাটায় আমি আপু আপনার কথার সূত্র ধরে বলবো, প্লাস আমরা চারজনেই আসলে কর্মজীবী মা, আমার মনে হয় যে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানেরই একটু খেয়াল রাখা উচিত যে এখন নারীরা যেন কাজ করতে পারে, বিশেষ করে যারা মা তারা যেন তাদের সন্তানকে নিয়ে, অর্থাৎ প্রতি প্রতিষ্ঠানেই যদি একটা বেবি কেয়ার থাকে, ছোট্ট একটা জায়গা, অনেক সমস্যার সমাধান হতে পারে। এবং আমাদের মায়েরা আমার একটা মানে একটা নারী বান্ধব যদি একটা পরিবেশ তৈরি করা যায়, মানে মানে শিশুকে রাখার মতো একটা ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক শিক্ষিত নারী মানে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। ঠিক তাই, এবং তাতে করে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। শুনবো আরো আপু, খুব ভালো লাগছে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এখানে যে নারী বন্ধুরা আছেন তারা ভীষণ প্রত্যয়ী, ভীষণ আত্মবিশ্বাসী। তাদের কাছ থেকে শুনে আমাদের বাকি বন্ধু যারা শুনছেন দেখছেন তারাও ভীষণ আত্মবিশ্বাসী হবে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরবো আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবে, এবং আমরা সবসময় বিশ্বাস রাখি যে আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন বিরতির ওপারেও। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন এবং আমরা প্রতিনিয়তই আপনাদের এই যে সবসময় আপনারা আমাদের সাথে থাকেন, যুক্ত হন, এটা আমাদের বিশ্বাসকে অনেক বেশি বাড়িয়ে দিতে পেরেছে বলেই নেক্সাস লেডিস ক্লাব 3 বছরের বেশি সময় ধরে পথ চলছে। নেক্সাস টেলিভিশন প্রায় 4 বছর হতে গেল পথ চলছে। এভাবেই সবসময় থাকবেন এবং আমাদের বিশ্বাসকে বাড়িয়ে দেবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু চাই যে সবসময় আপনারা আপনাদের মতামত জানাবেন। সেই জন্য আমাদের ফেসবুকে, আমাদের নেক্সাস লাইফস্টাইলের যে ফেসবুকে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু আপনাদের কি ধরনের আয়োজন দেখতে চান, নেক্সাস লেডিস ক্লাবে আরও কিভাবে আমরা আপনাদের এই আয়োজনকে সুন্দর করতে পারি, সব মতামত দিতে পারেন। আর আজকে আপনাদের মতামত, ভালো লাগা, আপনাদের ভাবনা, আপনাদের নিজের ভিতরের বিশ্বাসের কথা, গল্প আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হতে পারেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। বিশ্বাস হারানো যাবে না, আমরা সেটা বিশ্বাস করি যে আমাদের নারীরা বিশ্বাস হারায় না।
যুক্ত হয়ে যান। একদম আমার কাছে মনে হয় তাই, আপনি যেমনটি বললেন না আপু, যে এই যে একটা জীবন বাংলাদেশের, সেখান থেকে নতুন আরেকটা জীবনকে হয়তো আরেকটু উন্নতির শিখরে নিতে দেশান্তর হওয়া, এবং সেখানে গিয়ে নিজের সংস্কৃতি একেবারে, তাও আবার আমেরিকার একেবারে বহুজাতিক, তাই না, একটা শহরে ওকলাহোমাতে আপনি থাকেন। তো সেখানে বাঙালি কমিউনিটি আমার মনে হয় 2004-এ খুব বড় ছিল না, এখন হয়তো খানিকটা বড় হয়েছে। হ্যাঁ, আমি 2004-এ নিউ ইয়র্কে ছিলাম অনেক বছর, তারপর আমি ওকলাহোমা চলে যাই। ওটা হচ্ছে মধ্য আমেরিকার ছোট্ট একটি শহর বলা যায়, এবং ওখানে বাঙালি কমিউনিটি সত্যিই খুব কম, অল্প, কিন্তু আমরা যারা আছি খুব মিলেমিশে থাকি, আর আমরা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করি। যেমন প্রতিটি অনুষ্ঠান, বৈশাখ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, আমরা ছোট করে হলেও আমরা ওটাকে উদযাপন করি ওখানে। আর এই যে মহামারী সময়ে এটি আমার জন্য, যদিও আমরা অনেক কিছু হারিয়েছি এই সময়ে, কিন্তু তার মধ্যেও কিছু প্রাপ্তি হয়েছে। যেমন এই যে আমরা অনেক পুরনো বন্ধু খুঁজে পেয়েছি, অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং আমার জন্য আমি আমার আবৃত্তির চর্চাটাকে আমি বাড়াতে পেরেছি, আমি বলবো, এবং সেজন্য আমি সেরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। তার মানে কোভিডের সময়ে যখন অনেকেই ভীষণ রকমের হতাশায় ভুগছিল, ভীষণ রকমের পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে হিমশিম খাচ্ছিলে, তখন আপনি বোধহয় আপনার ভালো লাগার বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন। আমরা তখন আমাদের বন্ধুদের কানেক্টেড হতে পেরেছি, এবং আমরা তখন অনলাইনে চর্চা শুরু করেছি, এবং অনলাইনে সকল শিল্পীদের সাথে যোগাযোগ করেছি, এবং ওভাবে আমরা কাজটা করেছি আমাদের ওই সময়টাকে, মানে একটা প্ল্যাটফর্ম ওখানে আপনারা তৈরি করেছেন। সেই সম্পর্কে একটু ছোট করে বলবেন আপনি। ওটা একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমরা শুদ্ধ সংস্কৃতির কিছু বিষয় আর্কাইভ করে রাখার চেষ্টা করছি। যেমন এখন যারা লিখছেন, কবি, সাহিত্যিক, তাদের লেখা আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি। সেটা কি একদম ইউএসএ বেসড যারা প্রবাসী বাঙালি আছেন তারা, না যে কেউ? এটা যে কেউ, ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ করতে পারবে, এবং বাংলাদেশ থেকেও আমার বন্ধুরা এর সাথে কাজ করছেন। তো ওভাবে, এবং আমি কিছু প্রযোজনার কাজ করেছি। যেমন আমরা মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বরের সময় আমরা একটি প্রযোজনা করেছি, যেখানে আমরা 8 জন শিল্পী একসাথে 71-এর দিনগুলিও জাহানারা ইমামের সেই কাজটি করেছি। তো এরকম, এবং রোজার সময় আমরা ইসলামিক একটা প্রযোজনা করেছি, যেহেতু সেখানেও 8 জন শিল্পী কাজ করেছেন বাংলাদেশ থেকে, এমনকি ভারত থেকেও। খুব চমৎকার আপু, এটা সাধুবাদ দিতেই হয়। অনেকেই যখন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শুধুই সময় কাটান, তখন আপনারা সেটাকে ব্যবহার করে এই যে একটা কানেক্টিভিটি, এবং সবচেয়ে বড় যেটা আমাদের বাংলা সংস্কৃতির শুদ্ধ চর্চা করার যে প্রয়াস, সেটা সাধুবাদ দিতেই হয়। সকল জায়গায় যেই বাংলা ভাষাভাষী লোক রয়েছে, সকলকে নিয়েই আমরা কাজ করতে চাইছি। যদি এখন ছোট করে শুরু করেছি, আশা করছি আপু যে কোনো শুরুই ছোট থেকেই হয়, তারপরে কিন্তু সেটা ডালপালা মেলে মহিরুহে পরিণত হয়। আমরা একজন আবৃত্তি শিল্পীকে পেয়েছি, তার প্রতিটি শব্দই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে কবিতা কিন্তু শুনবো আপু, আপনি তৈরি হয়ে যান। এর মধ্যে আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা দেখি কে আছেন। ঠিক আছে, হ্যালো, কে আছেন আমাদের সাথে? কোন বন্ধুকে শুনবো আমরা এখন? আপু, আমি বাড়িধারা থেকে মৃত্তিকা মনি বলছিলাম। কেমন আছেন আপু? মৃত্তিকা আপু, আমি ভীষণ ভালো আছি, আর আপনার কণ্ঠস্বরটা শুনে মনটা আরো ভীষণ ভাবে আনন্দে ভরে উঠলো। আপনি কেমন আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে বসন্তের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপু, সেই সাথে আপনাকেও। সামনেই আমাদের একদিন পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, সেই সাথে আপনাকেও ভালোবাসা এবং ফাগুনের শুভেচ্ছা। হ্যাঁ আপু, আমাকে আসলে আমার স্টুডেন্ট লাইফে সবাই আমাকে বসন্ত কুমারী বলে, কারণ আমি আসলে সবসময় চিল মুডে থাকি, তো এই জন্য সবাই আমাকে বলে তোমার লাইফে কি সবসময় বসন্ত থাকে? বাবা আপু, হাই ফাইভ। তো এই উদ্দেশ্যে আমি আজকে সবার উদ্দেশ্যে আমি 2 লাইন গাইতে পারি? জি আপু। মানে রবীন্দ্রনাথের এই গানটা না গাইলে আমার মনে হয় যে বসন্তই আসেনি আমার জীবনে। প্লিজ আপু। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়, আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে,
এত পাখি গায়া আজি এ বসন্তে। আহা, পুরো বসন্ত আজকে যেন মুখর হলো মৃত্তিকা আপুর এত দারুণ মিষ্টি কণ্ঠস্বরে। এখন আবার কি বলতে ইচ্ছে করছে আপু জানেন, গানের কথায় ওই যে দেখা না দিলে বন্ধু কথা কয়ো না, মানে অভিমানের স্বরে বললাম এটা। আপু আপনার সাথে আমার যখনই কথা হয় তখনই আমার আপনাকে দেখার ভিতর থেকে একটা আগ্রহ আলাদাভাবে বেড়ে যায়। সেই সাথে আমাদের টিমের সবাই কানের মধ্যে একইভাবে আমাকে বলছে যে তারাও দেখতে চায়। আপু প্লিজ জুমে যুক্ত হবেন, এভাবে আর আড়াল থেকে আমাদেরকে কষ্ট দিবেন না, ঠিক আছে? আপু আড়ালে ঠিক আছে আপু, ইনশাআল্লাহ আসবো। আমি অপেক্ষায় রইলাম যে মৃত্তিকা আপুকে খুব শিগগিরই জুমে পাবো, এবং আপুর যে দারুণ মিষ্টি কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের আড়ালে যে একটা মিষ্টি মন, সেই মিষ্টি মন নিয়ে আমাদের সাথে আপু জুমে যুক্ত হয়ে কথা বলবে। অনেক শুভেচ্ছা আপু, এবং সেই সাথে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনকে আরো এত আনন্দ ঘন মুখর করার জন্য। সত্যি খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপু। এমন দারুণ একটা মানে গানের পরে আমার মনে হয় কবিতা আরো বেশি কমপ্লিমেন্ট করবে আমাদের আয়োজনকে। আমি চেষ্টা করছি। তার আগে একটু বলিনি যে আমরা এবারে মুক্তস্বর, আমাদের প্ল্যাটফর্মটার নাম মুক্তস্বর, এবং তা থেকে আমরা একটি ছোট্ট কাজ করেছি, একটি কবিতার সংকলন, যেখানে 15টি কবিতা আমরা নির্বাচন করে আমরা বের করেছি। সেখানে একটু ভিন্নতা এই বইটিতে যেমন আমরা করেছি, এটা যেন খুব হ্যান্ডি হয়। আপু একটু দেখাবেন আমাদের ক্যামেরায়? আমি আমাদের ক্যামেরায় থাকা আমাদের টিমের মেম্বারদেরকে বলবো যে একটুখানি আমি ক্লোজ করে ধরতে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম একটি কার্ড বুক বলা যায় এটিকে। এটি একটু ভিন্নভাবে আমি করেছি। অর্থাৎ 15টি যে কবিতা সেটা আলাদা আলাদা প্রতিটি কার্ডে থাকবে, তাহলে সেটি আমাদের খুব হ্যান্ডি, যে আবৃত্তি শিল্পীদের জন্য বা যে কারোর জন্য যদি আমরা কোথাও যাই পড়তে চাই কোনো কিছু, তাহলে খুব ইজিলি এটা করা যাবে। আমি এখানকার কথা ভেবে এবং প্রবাসের কথা ভেবে এই কাজটি করেছি। এটা আমি বলবো যে অবশ্যই একটা স্মার্ট অ্যারেঞ্জমেন্ট। তো এইটা অভিনব একটা ধারণা। তো কেউ যদি সংগ্রহ করতে চান, এবারে ঐকুশের বইমেলায় পাওয়া যাচ্ছে, আর ইউএসএ তেও এটি পাওয়া যাবে। আমার কাছে ইনবক্স করলেই সবাই পেয়ে যাবে। বাহ, দারুণ আপু। আমি আরো একবার সাধুবাদ জানাই যে আসলে এত মানে দূরে থাকার পরে আপনি বইমেলা টানে ছুটে এসেছেন এবং এই বইটির যে সংকলন সেটা নিয়ে কাজ করেছেন, সেটার জন্য মুক্তস্বর এবং আপনার প্রতি আবারও সাধুবাদ। ধন্যবাদ। আমি খুব রবীন্দ্রনাথের একটি কবিতাই পড়তে চাচ্ছি, এবং খুবই পরিচিত কবিতা, কিন্তু এই কবিতাটি আমাদেরকে আসলে বিশ্বাস যোগায়, তাই ভাবলাম যে আজকে আমি এই কবিতাটি পাঠ করি। কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকলে ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনো মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে।
তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আহা, একদম এটা বোধহয় আমাদের মনে প্রাণে সকলের ভিতরেই একটা আকাঙ্ক্ষা থাকে কিংবা প্রশ্ন থাকে, তাই না? সবকিছু উজাড় করে দেওয়া, সেটার মধ্যে একটা আলাদা রকমের আমার মনে হয় যে ওই যে একটা ভালো লাগা, তৃপ্তির ব্যাপার থাকে, সেটা বোধহয় কাজ করে। ভীষণ ভালো লাগলো আপু, পুরো আয়োজনকে সত্যি দারুণভাবে ভরিয়ে দিচ্ছেন আপনারা। শুনবো আরো আপনাদের কাছ থেকে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আবার। দর্শক, সত্যি আমাদের আজকের আয়োজন দারুণ মুখর, আর সেই মুখর আয়োজনে বিরতির ওপারে আপনারা যুক্ত হবেন সেই প্রত্যাশায় আমরা যাচ্ছি। জাস্ট যাবো আর আসবো, থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আর আমাদের অল বিউটিফুল লেডিজ আমাদের সাথে আছে, আমরা সেই বিশ্বাস করি। সব সময় আমরা জানি যে হ্যাঁ, তারা আছে বলেই তো আমাদের এই যে আয়োজন, এই পথ চলা সার্থক। এবং আমাদের পরিবার এখন 50,000-এরও বেশি নারীর এক অবিচ্ছেদ্য পরিবার, যেখানে আপনি যারা এখনও ভাবছেন যে কিভাবে হওয়া যায় এই পরিবারের সদস্য বা হয়ে ফেলি, তারা প্লিজ মনে আর কোনো সংশয় না রেখে এখনই ফেসবুকে গিয়ে সার্চ করুন নেক্সাস লেডিস ক্লাব এবং জয়েন বাটনে ক্লিক করে হয়ে যান একজন সম্মানিত সদস্য। দিন সময় ভীষণ ভালো কাটবে, অনেক অনেক নতুন বন্ধু পাবেন, আই গ্যারান্টি। স্যার, দেরি না করে যুক্ত হয়ে যান আর যুক্ত হন আজকের আমাদের যেই বিশ্বাস নিয়ে আমরা দারুণভাবে কথা বলছি, অর্থাৎ বিশ্বাস হারানো যাবে না, এই বিষয়ে আপনার মনের কথা বলতে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর অনেক বন্ধু আসলে এরই মধ্যে চলে এসেছে। আজকে অনেক দিন পরে দেখতে পাচ্ছি হোসনে আরা খালামুনি চলে এসেছেন, মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছেন, শানু আক্তার আপু, নাহিতা নীলু আপু যুক্ত হয়েছেন, সুরমা বেগম আপু, স্বপ্না ডার্লিং, স্বপ্না আলম আপু যুক্ত হয়েছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা বন্ধুদের কাছে শুনবো, তবে তার আগে স্টুডিওতে একটু শুনি মাহমুদ আপুর কাছে। মাহমুদ আপু, এই যে বিশ্বাসের কথা আমরা বলছি, আমরা জানি যে বিশ্বাস নারীদের মধ্যে একে তো হচ্ছে নারীরা ভীষণ লড়াকু, একেবারে ওই মাতৃগর্ভে যখন আসে তখনই তারা অনেক লড়াই করে টিকে থাকে। তারপরে যদি আমরা দেখি যে আমাদের সামাজিক যে নানা রকমের ট্যাবুজ, সেগুলো বলা চলে যে নানা কিছু উপেক্ষা করে, অতিক্রম করে নিজের ভিতরে বিশ্বাস নিয়ে এগিয়ে চলে। আপনার কি মনে হয় যে নারীর ভিতরে এই বিশ্বাস গড়ে দেওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কতখানি? প্রথমেই হচ্ছে আমি আমার পরিবারকে সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো একটা পরিবারই পেয়েছি। কারণ আসলে যদি পরিবার না হতো, আমার পরিবারের যে সাহায্যটা, ওটা যদি আমি না পেতাম, তাহলে বর্তমান পরিস্থিতিটা আমি হয়তো বা আপনাদের সামনেই আসতে পারতাম না। পরিবার এত বড় একটা জায়গা ধরে আছে আর কি। তো এটা যদি বলতে যাই যে পরিবার কিভাবে আমাদেরকে অ্যাটাচমেন্টটা এত ভালো রাখে, সেটা হচ্ছে আমি যেহেতু একজন উদ্যোক্তা, পেজ হচ্ছে মার্চেন্ট বিডি বলেছেন, তো ওই পেজের যে আমি যে একটা অনলাইন বেস কোনো একটা প্ল্যাটফর্মে আসবো, এটা কখনো আমি ভাবি নাই। ফার্স্টে আমি হচ্ছে অফলাইনে কাজ করেছি, স্টিল নাও আমি কিন্তু অফলাইনে কাজ করতেছি, প্রোডাকশন হাউস বেস। তো আমি ধরেন আর্থিক বলেন, পারিশ্রমিক বলেন, প্রত্যেকটা সাইডে আমি যখন বিভিন্ন জেলাগুলোতে গিয়েছি, যেমন আমার হচ্ছে র ফেব্রিক্স কালেক্ট করে তারপর হচ্ছে সেগুলোর মধ্যে যেমন হচ্ছে মসলিন, বেজ, এরকম কিছু প্রোডাক্ট থাকে, তো ওগুলো তো আমাকে একদম তাঁতিদের কাছ থেকে উঠায় আনতে হয়। তো সেক্ষেত্রে আমার হেল্পের মানুষটাকে 100% পরিবার। এখানে হচ্ছে অন্য কারো কোনো সাহায্য তো পাওয়াই যাবে না, বরং আপনি যদি একদম দূর দূরান্তে দূরবর্তী অঞ্চলগুলোতে যান, তখন কি পরিস্থিতি, একজন নারীকে আমি দেখেছি অপদস্থ করার জন্য সবাই শক্ত হয়ে থাকে। বাট হচ্ছে আমি খুব কম মানুষ পেয়েছি যারা একটু নমনীয় বা পোলাইটলি হচ্ছে যে আপনি কাজটা এভাবে করেন বা ওভাবে করেন, সাহায্য করেন। আপু, আমি দেখেছি মানবতা এরকম একটা বিষয়, এটা সমুদ্রের মতো, টাকা লাগে না। কাউকে যদি হেল্পফুল ভাবে কিছু করতে চাই, সেটার জন্য আমি দেখেছি টাকা লাগে না, অনেক উপরে উঠাই দেওয়া যায় একজনকে, শুধুমাত্র মানুষকে অনেক বড় সাহায্য করা যায়। ইভেন সাজেশন দেখা গেছে আমি একটা কিছু বুঝতেছি যে আপু বুঝে উঠতে পারতেছে না, আবার আপু এরকম একটা কিছু জানে যেটা হচ্ছে আমি বুঝিই না। তো এই বিষয়গুলাই কিন্তু মানুষকে অনেক চলার রাস্তাটা অনেক ইজি করে দেয়। রাইট, মানে আমি আপুর কথা থেকে যেটা বুঝলাম যে এই যে আপনি তার মানে দারুণভাবে দেশের যে বিভিন্ন ঐতিহ্যবাহী
আমাদের র মেটেরিয়ালসগুলো আছে সেগুলো আপনি সংগ্রহ করতে বিভিন্ন প্রান্তে যান, যেটা পরিবার সবসময় আপনার প্রতি ভরসা রেখেছে, তাই না? বাহ, এটা অনেক বড় ব্যাপার। আমরা আপনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই যে হ্যাঁ, তারা তাদের কন্যা বা তাদের স্ত্রী বা পুত্রবধূ তাকে বিশ্বাস রেখে রাইট, সো তারা বিশ্বাস রেখেছে এবং সাপোর্ট দিচ্ছে বলেই দেশের অর্থনীতিতে সেটা ছোট হোক অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ একটা আমি বলবো যে একটা ভূমিকা রাখছে। আপু এভাবেই কাজ করবেন এবং ওই যে বিশ্বাস, সেই বিশ্বাসটা নিয়েই সবসময় সামনে এগোবেন। আর সাথে এটুকু বলতে পারি যে আমরা নেক্সাস লেডিস ক্লাব কিন্তু আছি এবং বলতেই হয়, এটা আমরা ভীষণ গৌরবের সাথে বলি যে নেক্সাস লেডিস ক্লাব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব সাধারণ একজন নারী নেক্সাস লেডিস ক্লাবের এই এত বন্ধু তাদেরকে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে একটা নতুন কিছু করে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এবং এই ৩-৩.৫ বছরে আমরা অনেক গল্প এরকম দেখেছি যে নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে লেখা হয়েছে। সত্যি খুব ভালো লাগলো এবং আমরা আছি আপনাদের সাথে। আসতে চাই রিভা আপুর কাছে। রিভা আপু, আপনার জন্য একই রকমের প্রশ্ন যে আপনি যেমনটি বললেন যে অনেক বাধা পেয়েছেন পরিবার থেকে, কিন্তু তবু আপনি যেরকমের বিশ্বাসী, আমার কিন্তু খুব ভালো লেগেছে শুনে যে নানা রকমের নানা কিছু, এবং যখন সন্তানের প্রশ্ন একজন মা হিসেবে তবুও কিন্তু আপনি সাহস ছেড়ে দেননি, হাল ছেড়ে দেন এবং কিছু করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মানে এই বিশ্বাসটা আপনার, আমার মনে হয় পারিবারিকভাবে আপনি পেয়েছেন। সো একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, একটু শুনতে চাই সেখান থেকে। হ্যাঁ, একটু বলি। আমার বাবা আমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখিয়েছেন। উনি আমার আদর্শ আমার জীবনের। উনি সবসময় আমাকে সব কাজে সহযোগিতা করেছেন, সবভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন। এবং আমি যখনই কোনো প্রবলেম ফেস করি আমার বাবাকে আগে ফোন দিই সবার আগে। এবং আমার সবচেয়ে কাছের বন্ধু যদি বলি আমার বাবা, আমার হাজব্যান্ড ডেফিনেটলি আছেন সাথে, কিন্তু বাবা আমার সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ, আমি যে কোনো প্রবলেম পারিবারিক হোক বা কর্মক্ষেত্রে হোক আমি আমার বাবাকে ফোন দিই। কারণ হিসেবে আপনি এত বিশ্বাসী হওয়ার পেছনে কারণ হিসেবে কিন্তু এটা সব থেকে একটা বড় কারণ। অবশ্যই, কারণ বাবা মা কিন্তু সবাই হতে পারে, কিন্তু সবাই কিন্তু সন্তানের ভালো বন্ধু হতে পারে না। আমার বাবা মা কিন্তু খুবই ফ্রেন্ডলি, তাদের সাথে যে কোনো বিষয় আমি শেয়ার করতে পারি খুব সহজে। এবং আমার বাবা ছিলেন ফিশারিজ ডিপার্টমেন্টে ছিলেন, উনি ডেপুটি ডিরেক্টর ছিলেন ফিশারিজ ডিপার্টমেন্টে। তো উনি সবসময় ছোটবেলা থেকে আমাকে ওই যে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তোলা, আমি সবসময় কালচারাল প্রোগ্রামগুলোতে উনি আমাকে পার্টিসিপেট করাতেন। ইভেন আমি যদি নাও পারতাম, প্রাইজ না নিয়ে আসতে পারলে উনি আমাকে কখনো নিরুৎসাহিত করতেন না। উনি বলতেন না, তুমি যে পার্টিসিপেট করেছো মা, এটাই তো অনেক বেশি। এইভাবে সবসময় পরের বার নিশ্চয়ই পারবে, এইভাবে সবসময় আমাকে উৎসাহিত করতেন। কোনো সময়ের জন্য কোনো বিষয়ে আমাকে নিরুৎসাহিত হতে দিতেন না। এক সময় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ট্যালেন্ট পুলিশ স্কলারশিপও পেয়েছি। তো পরবর্তীতে কোনো কারণে একটা রেজাল্ট যদি খারাপ করেছি, পরিবার থেকে বলেছে আপনি মেয়েকে শাসন করেন না কেন, সে তো অনেক ভালো স্টুডেন্ট, এখন রেজাল্ট কেন খারাপ করলো? তখন আমার বাবা বলতো যে ও তো নিজেই অনুতপ্ত ওর এটার কারণে। সবসময় আমাকে ফিল করতে পারতেন, বুঝতে পারতেন যে আমার মেয়েটা তো চেষ্টা করেছে, হ্যাঁ, কোনো কারণে হয়তো বা পারে নাই, তার ফলে যে ওকে আমি নিরুৎসাহিত করব এরকম না। উনি সবসময় বলতেন না, এর পরবর্তীতে তোমাকে আরো ভালো করতে হবে মা, আরো ভালো জায়গায় যেতে হবে। এটা অনেক বড় ব্যাপার, যেটা অনেক ক্ষেত্রে আপা যেটা হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে, প্রথমেই আমরা পরিবার থেকে আমাদের কম বেশি বোধহয় এটা আমাদের এশিয়ান কালচারে যদি বলি তাহলে ভুল হবেন, এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের এখানে বা আমাদের সার্কভুক্ত যে দেশগুলো, এদিকে আমরা সব থেকে যেটা শুনি যে তুমি তো মেয়ে, এটা শুনে শুনে বোধহয় বিশ্বাসের জায়গাটা আমাদের তৈরি হয় না, তাই না? ওইটাই এখন সেটা আমাদের দেশে এই আপনি একদমই ঠিক বলেছেন যে এই কান্ট্রিগুলোতে এইভাবে দেখা হয়। বাট আমি এখন যেখানে থাকি, যেমন আমার একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়েকে যখন আমি বলি যে তুমি তো মেয়ে, তোমার তো একটু ঘর গুছিয়ে রাখা উচিত, ওর সাথে সাথেই আমাকে প্রশ্নটা করে তুমি কেন স্টেরিওটাইপ হয়ে যাচ্ছ। ওদের কালচারে তো সেটা নেই যে মেয়ে বা ছেলে। আপু কাজের ক্ষেত্রে আমার একদম মনে হয়, আমি খুব এটা বিশ্বাস করি এবং আমি সব সময় বলি যে কাজের কিন্তু কোনো ছেলে মেয়ে নেই।
বরং একটা সুন্দর কাজ, সেটাই কিন্তু একজন মানুষের পরিচয় বহন করে। কিন্তু ওই যে আমরা যে এখানে বড় হয়ে উঠেছি, আমার মাথায় ইভেন আমি একজন মেয়ে, তারপরে চলে আসে এই ব্যাপারটা যে তুমি তো মেয়ে, কিন্তু ও আমাকে শেখাচ্ছে যে তুমি এরকম করবে না। আপু, আমরা শুনবো একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আবারও একটা ছোট্ট বিরতির পরে সে বন্ধুদের কথা শুনবো। দর্শক থাকবেন আমাদের সাথে, ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, যেমনটি বলেছিলাম ছোট্ট একটা বিরতি, তেমনই ছোট্ট একটা বিরতির পরে ফিরে এসেছি। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বিশ্বাস হারানো যাবে না, এমন দারুণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি। আপনাদের ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হতে দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর অনেক বন্ধুরা এসেছে, এর মধ্যে দেখতে পাচ্ছি রেবেকা কবির আপুকে আমি 2 সপ্তাহ দেখিনি, মনটার মধ্যে আনচান করছিল একদম। আপু চলে এসেছে, রুমা আপুকেও তাই একই রকম, বেশ অনেকদিন পরে পেলাম। রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন, হাসিনা আপু যুক্ত হয়েছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। সাথে মনে হচ্ছে একজন নতুন বন্ধু আছেন, দিলারা আপু। আপু অনেক শুভেচ্ছা। আমার মনে হয় আপনাকে দিয়ে তাহলে শুরু করি। না, দিলারা আপু আগেও বোধহয় একদিন পেয়েছি আমি, তাই না? হ্যাঁ পেয়েছেন, হ্যাঁ একদিন পেয়েছেন। কেমন আছেন আপু? নিশ্চয়ই ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমার ভাতিজি আসছে, জিনাত জাহান, টুম্পা। আমরা না আপনার সাথে কিন্তু মিল আছে আপুর, তাহলে তো আপনি আমারও ফুপি, তাই না? হ্যাঁ, টুম্পা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো লাগছে আপনাকে এখানে পেয়ে। বাহ, আমার খুব ভালো লাগছে দেখে। আমি বললাম যে না আজকে একটু ঢুকি, জুমারদায় ঢুকি। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে দেখে সবাইকে, প্রিয় ভাতিজিকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে দেখে কেমন লাগছে? জি, আপনার প্রিয় ভাতিজিকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আয়োজনে দেখে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবার কথাগুলোই খুব সুন্দর লাগছে, মনোযোগ দিয়ে শুনছিলাম। মাঝখানে আবার একটু নামাজ পড়লাম, শুরু হওয়ার পরেই নামাজ পড়ে এসে বসলাম। আবার আমাদের সাথে সবসময় এইভাবে যুক্ত হবেন, মাঝে মধ্যে হলে চলবে না। হ্যাঁ, ওই সময় পাই না আসলে, খুবই সময় পাই না। সময় পেলে চেষ্টা করি। আর এখন তো সময়টা কম না, 1 ঘন্টা বসতে বসতেই দেখা যায় যে শেষ হয়ে যাচ্ছে। আমি রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু, বিশ্বাস হারানো যাবে না। বিশ্বাস আসলে এমন একটা বিষয় যেটা এমন না যে আমি 1 কেজি কিনে নিয়ে এলাম, রেখে দিলাম, বা আমার আরও ক্যাপাসিটি বা অ্যাবিলিটি বেশি, সো আমি আরও বেশি কিনলাম 5 কেজি, এমন তো না। তাহলে আসলে কিভাবে আমরা নিজের মাঝে এই বিশ্বাসটাকে আনতে পারি বা না হারিয়ে যত্ন করে রাখতে পারি? ধন্যবাদ সুবর্ণা, অনেকদিন পর তোমাকে দেখছি। আর সবাইকে শুভ সন্ধ্যা। আসলে বিশ্বাস জিনিসটা এত মানে একটা শক্ত মজবুত জিনিস, যেটাকে আসলে এত সহজে তৈরি করা যেমন খুব কঠিন, ভেঙে যাওয়া কিন্তু খুব সহজ। তুমি যে কথাগুলো বললা, প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে বিশ্বাস তৈরি করা খুব কঠিন, বিশ্বাস ভেঙে দিতে 2 মিনিট লাগে না। তবে আমার কথা, আমি যদি একটা ভালো মানুষ যাচাই করতে পারি, তবে তার সাথে যদি সারা জীবন চলতে পারি, বন্ধু বান্ধবের ক্ষেত্রে বিশ্বাসের একটা জায়গা তৈরি করতে পারি, সেক্ষেত্রে সেটা ধরে রাখার জন্য সর্বপ্রথম নিজেকে বুঝতে হবে আসলে তাকে বিশ্বাস করা যায় কিনা। আর বিশ্বাস এমন একটা জিনিস, সেটা হচ্ছে বন্ধু হচ্ছে বিশ্বাস সবচেয়ে ঠিক আছে। হ্যাঁ, বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো কিছু বন্ধু আছে তাদেরকে অন্ধ বা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। যেমন আমি যা করি বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে, কিছু কিছু মানুষকে আমি অন্ধ বিশ্বাস করি, জানি যে এগুলো আমার কোনো এদের মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে না। তো এইগুলো আসলে থাকে, জীবন থাকতে হয়। আর আরো একটা জিনিস ছোট্ট করে বলি, সেটা হচ্ছে বিশ্বাস না করলে মানুষকে চলা যাবে না, চলতে হবে। এবং আপু বলে না একটা কথা যে বিশ্বাস না করে ঠকাও তো যায় না, তাই না? ঠকতে গেলেও আগে বিশ্বাস করতে হবে, না হলে তো আমি ঠকলাম আর কিসের। একদম। অনেক ধন্যবাদ আপু। আমি সেই আপু যেভাবে বলেছেন, আপুর ওই কথার সূত্র ধরে আমি স্বপ্না ডার্লিং এর কাছে আসি। যে স্বপ্না ডার্লিং, এই যে বিশ্বাসের কথা আমরা বলছি, অনেক সময় হয় যে আমাদের বিশ্বাস তো করতেই হয়, কিন্তু কখনো কখনো আমাদের আশপাশের মানুষরা আছে যে আমাদের সেই বিশ্বাস নিয়ে একরকমের থাকে না যে সেটার একটা খেলা মনে করে। তোমার কি কখনো এরকম হয়েছে কোনো সম্পর্কের ক্ষেত্রে?
হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর একটা প্রশ্ন। আর আজকে যারা অতিথি আছেন তাদের প্রতি আমার অভিনন্দন, ভালোবাসা রইল। আমি বলি, এরকম তো শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই কিন্তু এরকম ঘটনা ঘটে। আমি যাকে বিশ্বাস করতেছি, যে তাকে খুব ভালো মনে করতেছি, দেখা গেল যে সে হয়তো আমার এই বিশ্বাসটাকে সে মূল্যায়ন করলো না। দেখা গেল যে সে আমি তাকে যেভাবে বিশ্বাস করি, ভালোবাসি, সে আমার হিতে বিপরীত হতেই পারে। এরকম অনেক অনেক ঘটনাই ঘটেছে। ঘরে বলো, বাইরে বলো, সব জায়গায় আমাদের বিশ্বাসের দরকার হয়, কিন্তু আবার নিমিষে আবার অবিশ্বাসের ছায়া এসে আমাদেরকে সব ঢেকে দিয়ে স্বাদ স্বপ্ন যা আছে সব কিন্তু চুরমার হয়ে যায়। এরকম ঘটনা আমার ঘটেছে। একটা ঘটনা তো বলবো, সে সময় কিন্তু নাই, বুঝছো? যদি সময় দাও তাহলে বলতে পারো। আরেকদিন নিশ্চয়ই শুনবো। কিন্তু তুমি যেটা বললে না যে অনেক রকমের আসলে অবিশ্বাসের ছায়া বিশ্বাসটাকে ঢেকে দিতে চায়, যেটা একটার কারণে আমার পুরো জীবনকে আসলে ঢেকে ফেলবো অবিশ্বাসে, সেটা করা যাবে না। একদম সুন্দর কথা বলেছে আপু, খুব 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 ভালো লাগলো, অনেক ধন্যবাদ। হোসনে আরা খালামণির কাছে শুনে একটু যে যদি আমরা আমাদের আত্মবিশ্বাসের কথা বলি, সেই জায়গাটা নিয়ে যদি একটু শুনি। আমি যতদূর জানি যে হোসনে আরা খালামণি খুব ছোটবেলায় মা মারা গেছেন, বাবার কাছেই বাবা মায়ের দুই আদর নিয়ে বড় হয়েছেন। সাধারণত যাদের মা থাকে না তারা কিন্তু একরকমের অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে বড় হয়। সেই ক্ষেত্রে আসলে হোসনে আরা, জি খালামণি শুনতে পাচ্ছেন? একটা ছোট্ট কবিতা শোনাতে চাই, শুনবা? তোমাদের নেক্সাস লেডিস ক্লাবে। আচ্ছা, তাহলে বরং কবিতাই শুনি ছোট করে। জি জি, শুনবে তুমি? জি অবশ্যই। হ্যাঁ, ছোট, ঠিক আছে, ওইটাই শোনাচ্ছি আজকে, ঠিক আছে? হ্যাঁ, ছোট্ট কবিতা। হ্যাঁ, ছোট্ট। ভালোবাসি তোমায় বন্ধু আমার, সাথী আমার, ভালোবাসা আমার, প্রাণের নেক্সাস লেডিস ক্লাব, বড় ভালোবাসি তোমায়। আমার ঘুমন্ত প্রতিভা জাগিয়ে তুলেছো তুমি, ধন্য করেছো আমায়, বড় ভালোবাসি তোমায়। যখন বসতে পারি না জুম আড্ডায়, মনটা আমার ভরে উঠে বিমর্ষতায়। জীবনের এই পরন্ত বেলায় বন্ধু তোমায় হারানোর বেদনা আমায় যে নীরবে কাঁদায়, কখনো ভুলো না আমায়, বড় ভালোবাসি তোমায়। আহা, সত্যি একেবারে আমার গুজবাম হচ্ছে, ভীষণভাবে শিহরণ জাগিয়েছে। এবং আমরা জানি যে হোসনে আরা খালামণি যেভাবে তার মনের কথাটা বলেছে, এরকম সব বন্ধুদের মনে নেক্সাস লেডিস ক্লাবকে নিয়ে একটা আলাদা আবেগ, একটা আলাদা ভালোবাসা। সেই ভালোবাসা সবসময়ই এমন অমলিন থাকুক। খুব 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 ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আজকে অনেকদিন পরে রুমা আপুকে পেয়েছে। আজকে যাদেরকে অনেকদিন পরে পেয়েছি তাদেরকে আমি আগে শুনবো, বাকিরা কিন্তু প্লিজ মন খারাপ করবে না। রুমা আপুর কাছে একটু শুনবো যে রুমা আপু, এই যে আসলে বিশ্বাসের কথা আমরা বলছি, একজন নারী হিসেবে তুমি আসলে কিভাবে আত্মবিশ্বাসী সব সময় থাকো, নিজের প্রতি বিশ্বাস রাখো? ছোট করে একটু শুনবো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আসলে মানুষকে অনেক বিশ্বাস করি, ভালোবাসা পাই ঠকি, তারপরেও ভালোবাসি, বিশ্বাস করি, এইভাবেই চলে। কারণ বিশ্বাস হারালে তো চলবে না, নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আপনি যদি মানুষকে মন থেকে ভালোবাসেন, আপনি যদি কাউকে না ঠকান, তাহলে আপনিও ঠকবেন না কখনো। এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমিও কাউকে ঠকাবো না, আমি কারো কাছ থেকে এটা কখনোই আশা করব না। বাহ, এটা আপু খুব সুন্দর। এটাও কিন্তু একটা, অনেক সময় বলেন যে প্রকৃতির হিসেব নিকেশ, এটাও কিন্তু দারুণ কথা। আমরা একটু রীতা পোদ্দার আপুর কাছে শুনি, ছোট করে সবার কাছ থেকে একটু 10-15 সেকেন্ড করেই শুনবো, আপুর ভাবনা শুনি এই ব্যাপারে। বিশ্বাস হারানো যাবে না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুবর্ণা আপু, অতিথি আপুদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বাস হারানো যাবে না, বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না। যেমন যাদের পায়ের সমস্যা তারা কিন্তু বোঝে না যে আসলে হাঁটার কি মজা, দৌড়ানোর কি মজা, বা একটা হাঁটতে পারলে কত সুবিধা। হ্যাঁ, তো ঠিক এরকমই যদি আমরা যে কোনো জীবন, আমাদের পারিবারিক, সামাজিক, যেখানেই আমরা করি, যে উদ্যোক্তা হচ্ছি, মানে চেষ্টা করছি বা করছি একটা বিজনেস, বিশ্বাসের উপরেই কিন্তু আমাদের মানুষ জিনিস নেয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে বিশ্বাসটা যেন ঠিক রাখে, এবং আমাদের যে মানে প্রধান কর্তব্য যে মানুষের যে আন্তরিক ভালোবাসা পাওয়ার জন্য, বিশ্বাস যদি নষ্ট হয় সেটা কখনো আসলে ফেরত পাওয়া যায় না। মুশকিল, একদম। মানে টাকা পাওয়া যাবে কিন্তু যে কোনো জিনিসই। ঠিক তাই। নাহিদা নেলি আপুর কাছে একটু শুনবো, আপুর কাছে আত্মবিশ্বাসের দিকটা শুনবো, যে নিজের ভিতরে যে আসলে বিশ্বাস রাখা, সেটা আসলে কিভাবে রাখা যায়।
আসসালামু আলাইকুম আপু। আসলে ওই যে একটা প্রবাদ আছে না, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। আসলে বিশ্বাসটা করতে হবে, আত্মবিশ্বাসী আপনি হবেন বা কারোর উপর যখন বিশ্বাসটা রাখবেনই তখন দেখবেন সেই বিশ্বাসের মর্যাদা আগে দিতেই হবে। তো নিজের আত্মবিশ্বাসটা সবসময় রাখতে হবে। যদি আমার একটু আত্মবিশ্বাস কম, যেহেতু আমার মাও ছোটবেলায় মারা গেছেন, আসলে সবসময় নিজেকে একটু হীনমন্যতায় ভুগতাম, তবে আত্মবিশ্বাসটা মনে হয় রাখাটা উচিত অবশ্যই। তাহলে নিজের এবং আত্মবিশ্বাসী কিন্তু মানুষকে যে কোনো সমস্যা থেকে সমাধানের পথে নিয়ে যেতে পারে। আমাদের সবার জীবন সব সময় বিশ্বাসের জায়গা, যদি কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে বলি সেটাও থাকুক, এবং আমরা নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস ধরে যেন সামনে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা করছি। একদম শেষে চলে এসেছি, বাকি 2-3 বন্ধুর কাছে যে আজকে শুনতে পারলাম না সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, নিশ্চয়ই সবাই বুঝবে। একদম শেষে চলে এসেছি, আমি একদম লাস্ট নোট 30 সেকেন্ড করে শুনবো আপুর কাছে, যে আপু পরিকল্পনার জায়গা যদি জানতে চাই, তাহলে নিজের বিশ্বাস বাড়ানোর জন্য আপনার যে কাজগুলো সেটাকে নিয়ে কিভাবে পরিকল্পনা করছেন? বলতে গেলে আমার বিশ্বাস বাড়ানোর পন্থাটা খুব সহজ, যেহেতু আমি কবিতার মানুষ, এবং কবিতা এবং কবিরা যেসব বলে গেছেন বিশ্বাস করে, তাদের কথাগুলো বিশ্বাস করে আমরা যখন পথ চলি, শুধু তো মানে ওগুলো কবিতা নয়, ওগুলো জীবনের সাথে চলার পথে, জীবনে চলার পথে ওটি খুব কাজে লাগে আমাদের। তো ওই বিশ্বাস ধরে রেখে, আর আপনাদের এই অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লাগলো, যে নারীদেরকে বিশ্বাস ফেরানোর জন্য এই যে আপনাদের প্রচেষ্টা, এটিও সাধুবাদ জানাই। আপনাদের প্রতিটি শব্দ আমাদের বন্ধুদেরকে ভীষণভাবে উৎসাহিত করে। আপু, আমরা প্রত্যাশা করব আপনি যখন ওকলাহোমায় ফিরে যাবেন সেখান থেকেও আমাদের সাথে যুক্ত হবেন, কারণ অনেক বন্ধুরা যুক্ত হয় এরকম, এটা আমাদেরকে ভীষণভাবে প্রাণ জোগাবে। অনেক ধন্যবাদ। একদম শেষে চলে এসেছি, 10 সেকেন্ড করে আপুকে শুনবো, যে এই যে নেক্সাস লেডিস ক্লাব, সেখানে এসে আপনার ভিতরে বিশ্বাস নিশ্চয়ই আরো এক ধাপ বেড়ে গেছে। অবশ্যই। তো এই ক্ষেত্রে বলতে চাই যে আমাদেরকে অবশ্যই বিনয়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে, অনেক বেশি আত্মপ্রত্যয়ী হতে হবে। নিজের বিশ্বাস ভেঙে চলে আসা যাবে না, নিজের জায়গাটা ধরে রেখে একইভাবে আপনিও প্রত্যয়ী হয়ে সামনে এগিয়ে যাবেন, আমাদের নারীদের প্রতিনিধিত্ব করবেন। রিভা আপু, আমরা জানি যে আপনি গান করতেন ছোটবেলায়। আজকে আমার মনে হয় যে আমাদের শেষে আপনার 2 লাইন গান শুনতে শুনতে আমরা বাড়ি যাবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আমাদের এই যে আজকে বন্ধুদের কথা শুনলাম, আমরা বিশ্বাস করি যে প্রতিটি কথাই আমাদেরকে সমৃদ্ধ করে, নতুনভাবে আশা জাগায়। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন প্রত্যয়, নতুন আশায় আত্মবিশ্বাসী হবেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে আপনার মধ্যে যদি বিশ্বাস থেকে থাকে তাহলে পৃথিবীর যে কোনো বাধা আপনি অতিক্রম করতে পারবেন, খুব সহজেই সব কিছু জয় করতে পারবেন। তো সেই আত্মবিশ্বাস নিয়েই মানে আমার পথ চলা। আমি বাঙালিয়ানা স্টাইল অ্যান্ড ক্লদিং নিয়ে কাজ করছি এবং দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। ইভেন আজকে আমি যে শাড়িটা পরে আছি সেটাও আমার পেজের থেকে নেওয়া। আর মানে চেষ্টা করব আমার বাংলা সংস্কৃতিকে মানে পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে, এটাই আমার প্রত্যাশা। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাধা, প্রতিকূলতা, বিপদ আপদ অনেক কিছুই আসতে থাকবে, কিন্তু সব কিছু মানে আত্মবিশ্বাসের দ্বারা, বিশ্বাসের দ্বারা পেরিয়ে যেতে হবে, উতরিয়ে যেতে হবে আর কি। তা একটা গানের মাধ্যমে শেষ করি আর কি আজকের অনুষ্ঠানটা। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ের। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা।